বৈশ্বিক অর্থনীতিতে ছোবল বসাচ্ছে ইউক্রেন যুদ্ধ, বলছে আইএমএফ। বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস। লঞ্চের আগাম টিকিট নিয়ে বিভ্রান্তি, অনিশ্চয়তা, কাউন্টারে খোলেনি বেশিরভাগ কোম্পানি। জনগণের ভাগ্যের উন্নয়নে কি আওয়ামী লীগের অপরাধ? প্রশ্ন প্রধানমন্ত্রীর। অপপ্রচার বন্ধের আহ্বান। নিউ মার্কেট এলাকা প্রায় স্বাভাবিক, দোকানপাট খুলেছে, ক্যাম্পাস ছাড়েনি শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে ঝড় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, বজ্রপাত ও নৌডুবিতে 6 মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: সাভার ও সিরাজগঞ্জে 5000 একর খাস জমি উদ্ধার, তৈরি হচ্ছে গৃহহীনদের জন্য ঘর। বিশ্ব অর্থনীতিতে বড় ছোবল বসাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এবছর বৈশ্বিক প্রবৃদ্ধি 3.6% নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। তবে বাংলাদেশকে উচ্চ প্রবৃদ্ধির কাতারেই রাখছে সংস্থাটি। আইএমএফ বলছে, চলতি অর্থবছর 6.4% জিডিপি প্রবৃদ্ধি দেখতে পারে বাংলাদেশ। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনার প্রকোপ কমায় গেল বছর 6.1% প্রবৃদ্ধি দেখেছিল বিশ্ব অর্থনীতি। পরিস্থিতি ভালো হওয়ায় এবছর প্রত্যাশা ছিল আরেকটু বেশি, কিন্তু দুঃসংবাদ দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন বলছে, চলতি বছরে বৈশ্বিক 3.6% প্রবৃদ্ধি হতে পারে। পরের বছরেও বাড়ার সম্ভাবনা নেই। বৈশ্বিক অর্থনীতির এমন দুর্দশায় ইউক্রেন যুদ্ধকে দায়ী করছে আইএমএফ। বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মূল্যস্ফীতিকেও। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী এবছর উদীয়মান ও উন্নয়নশীল এশিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.4%, ইউরো অঞ্চলে 2.8%, মধ্যপ্রাচ্যে ও সেন্ট্রাল এশিয়ায় 4.6% এবং যুক্তরাষ্ট্রে 3.7%। এছাড়া ধনী দেশগুলোর গড় হবে 3.3%। তবে সবচেয়ে খারাপ খবর যুদ্ধে জড়ানো ইউক্রেন আর রাশিয়ার জন্য। আইএমএফ বলছে, 2022 সালে ইউক্রেনের অর্থনীতি সংকুচিত হতে পারে 35%, আর রাশিয়ার অর্থনীতি হারাবে 8.5 ভাগ। প্রবৃদ্ধি অর্জনে ভারত শীর্ষে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, দেশটিতে এবছর প্রবৃদ্ধি হতে পারে 8.2%। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। লঞ্চের আগাম টিকিট বিক্রি নিয়ে বিভ্রান্তি আর অনিশ্চয়তা সদরঘাটে। বেশিরভাগ দূরপাল্লার লঞ্চে ঈদ যাত্রার 3 দিনের টিকিট দেয়া হচ্ছে না। কাউন্টারে খোলেনি সিংহভাগ কোম্পানি। সেগুলোর কর্মীরা ঢাকা থেকে যাওয়া বা ঢাকায় ফিরে আসার টিকিট শেষ বলে দাবি করায় ফিরে যাচ্ছেন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হানিফ। দেশের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ এমভি গ্রিন লাইন চলে ঢাকা বরিশাল রুটে। আরামদায়ক হয়, এর টিকিটের চাহিদাও বেশি। বুধবার থেকে এবারের ঈদ যাত্রার টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছিলেন লঞ্চ মালিকরা এবং বিআইডব্লিউটিএ, কিন্তু গ্রিনলাইন কাউন্টার থেকে জানানো হলো উল্টো কথা। প্রক্রিয়া কিছু নাই, আমাদের বোর্ড ওপেন থাকে 1 মাস আগ পর্যন্ত, অগ্রিম টিকিট কাটা যায় আমাদের 1 মাস আগ পর্যন্ত। আমাদের জাহাজ হচ্ছে একটা এমভি গ্রিনলাইন 2 আর এমভি গ্রিনলাইন 3। ঘাটে দাঁড়ানো বরিশাল রুটের আরেকটি বড় পরিবহন পারাবত থেকে জানানো হলো, বিশেষ ব্যবস্থায় লঞ্চটির একজন কর্মকর্তা টিকিটের বিষয়টি দেখভাল করছেন। তবে 28, 29 ও 30 এপ্রিল যাতায়াতে কোনো কেবিনের টিকিট নেই। ওই সায়েন্স সাহেব আছে, উনি নিজে ডিল করে এটা, কারণ 2-3 হাত হয়ে গেলে আবার একজন কেন ভুলেই বুঝতে পারে। টিকিট আছে আপনাদের 28, 29, 30-এর আছে? 28, 2-3 থাকতে পারে, 30 আছে। আগাম টিকিট বিক্রিতে বিআইডব্লিউটিএ এবার 13টি লঞ্চ কোম্পানিকে 24টি কাউন্টার বরাদ্দ দিয়েছে। সেগুলোর 22টি বন্ধ। ময়লা, বৃষ্টির পানি আর মালসামালায় ঠাসা ওইসব কাউন্টারে কোনো যাত্রীর ভিড় নেই।
যদিও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আশা করছেন দ্রুত এসব কাউন্টারে কোম্পানিগুলো টিকিট বিক্রি শুরু করবে। যার যার কাউন্টার যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তাদেরকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনারা কাউন্টারে, এবং তারাও কিন্তু আমার কাছে মোটামুটি কমিটমেন্ট করছে। এখন আবার তাদেরকে সব করব এবং এই ব্যাপারে ব্যবস্থা নেব। ব্যতিক্রম কেবল একটি মাত্র লঞ্চ কোম্পানির কাউন্টারে আগাম টিকিট পাচ্ছেন যাত্রীরা। আশাবাদী যারা আছে সবাইকে দিতে পারবো আমরা। আমি 29 তারিখে পেয়েছি, আমি লেদ্দুজামি, আমি কোনো হয়রানি নাই। আমরা যারা আগে আসছি সবাই মানে যার যার ইচ্ছা মতো করে সে নিতে পারতেছে। সদরঘাট থেকে প্রায় 250 লঞ্চ চলাচলের পারমিট থাকলেও ঈদ যাত্রায় বিশেষ সহ প্রায় 150টি বিভিন্ন রুটে যাত্রী পারাপার করে থাকে। প্রতি বছরই লঞ্চে নিরাপদ ঈদ যাত্রার কথা বলা হয় সুশৃঙ্খল টিকিট ব্যবস্থাপনার কথা। কিন্তু কোনো না কোনোভাবে কোনো মালিকের অতি লোভ বা লঞ্চ পরিচালনায় থাকা স্টাফদের লোভের কারণে বা বিআইডব্লিউটি এর অব্যবস্থাপনার কারণে সেসব লঞ্চ যাত্রা বিতর্কিত হয়ে ওঠে, বিশৃঙ্খল হয়ে ওঠে। এবার করোনা পরবর্তী এবারের ঈদ যেন শুভ হয়, সব দিক দিয়ে লঞ্চ যাত্রা নিরাপদ হয়, সেটিই সবার প্রত্যাশা। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, সদরঘাট, ঢাকা। জনগণের ভাগ্যের পরিবর্তন কিংবা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে কি আওয়ামী লীগের অপরাধ? বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কাছে এই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে উন্নয়ন বঞ্চিত করতেই একটি গোষ্ঠী সরকার উচ্ছেদের অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কৃষি নির্ভর ও স্বাবলম্বী অর্থনীতি গঠনে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ কৃষক লীগ। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবছর সংগঠনটির 50তম বছর পূর্ণ হল। সুবর্ণ জয়ন্তীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সমাবেশে গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি, অর্থনীতি ও দেশের অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর গড়ে দেওয়া ভিতের ওপর নির্ভর করে বাংলাদেশের সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ শত বছরে কিভাবে উন্নত থাকবে এবং উন্নতির পথে এগিয়ে যাবে সেই পরিকল্পনাও আমরা তৈরি করে দিয়েছি। এটা অনুসরণ করে চললে এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। ইনশাআল্লাহ জাতির পিতার যে স্বপ্ন, সে স্বপ্ন আমরা পূরণ করেছি এবং আরও করব। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন কিংবা দেশের উন্নয়নে বিরোধিতাকারীরা সরকার উচ্ছেদের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন বঙ্গবন্ধু কন্যা। এই যে কাজগুলি আমরা করে যাচ্ছি, এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, তৃণমূলের মানুষ, গ্রামের মানুষ উপকার পাচ্ছে। তারা যে সরকার উৎখাত করতে চায়, তাদের উদ্দেশ্যটা কি? এই মানুষগুলিকে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া, এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের উদ্দেশ্য। সেই জন্যই তাদের শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। বিদেশে যারা অপপ্রচার চালায়, মানুষের জন্য তাদের কোনো কর্মসূচি নেই কেন তা জানতে চান প্রধানমন্ত্রী। সারা বিশ্বের কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল, তখন আমাদের দেশের কিছু মানুষ বিদেশের কাছে নানাভাবে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ব্যস্ত। এটা সরকার উৎখাতে ব্যস্ত। খুব ভালো কথা, তারা তাদের কর্মসূচি জনগণের কাছে তুলে ধরুক যে তারা দেশের মানুষের জন্য কি করবে। আমরা দেশের মানুষের কিন্তু কর্মসূচি হাতে নিয়েছি। আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশ ও মানুষের মঙ্গল কিসে তা আওয়ামী লীগই জানে। বাংলার কৃষকই আমাদের প্রাণ শক্তি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিউ মার্কেটের ব্যবসায়ী দোকানকর্মী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের পরদিন বুধবার যান চলাচল স্বাভাবিক রয়েছে মিরপুর রোড ও আশেপাশের সড়কে। বিকেলে মার্কেটের দোকানপাট খুললেও সুষ্ঠু সমাধানের দাবিতে হুঁশিয়ারি ছাত্রদের। তৃতীয় পক্ষের ইন্ধনে সংঘর্ষ দাবি করে সমঝোতায় উভয় পক্ষের চেষ্টার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আহমদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। গেল সোমবার রাতে তুচ্ছ ঘটনার জেরে রাতভর ও মঙ্গলবার সারাদিনের সংঘর্ষে একজন পথচারী নিহত ও দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালান দোকান কর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনও থমথমে অবস্থা নিউ মার্কেট এলাকায়। সকালে দোকান কর্মচারীদের সরিয়ে দেয় পুলিশ, তবে বিকালে ব্যবসায়ীরা দোকান খুললে তাদেরকে ঢুকতে দেওয়া হয়। ঢাকা কলেজের ছাত্ররা বলছেন, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত মার্কেটের দোকান বন্ধ থাকবে। এর আগে খুললে
পরিস্থিতি খারাপ হতে পারে। সব কিছু সলিউশন ছাড়া কখনো মার্কেট খোলা যাবে না। সায়েন্স ল্যাব থেকে নীলগেল পর্যন্ত মার্কেট বন্ধ। নিউ মার্কেট বন্ধ থাকবে মানে থাকবে, কোনো খোলার কোনো স্কোপ হবে না। এটা তাদের জন্য আমাদের এতগুলো ভাই অসুস্থ, আমাদের রক্ত গেছে, আমাদের রক্ত পিছিয়ে দেবো না আমরা। এবং নিউ মার্কেটের টোকাইদেরকে সর্বোচ্চ শাস্তি দাবি করি আমরা। ভাড়াটে গুন্ডা দিয়ে ছাত্রদেরকে এবং টিচারদেরকে লাঞ্ছিত করেছে, সেটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চায়। ক্যাম্পাসে পুলিশের হামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা। যেহেতু আমাদের একটা নেগোসিয়েশন প্রক্রিয়া আছে, তো শেষ সময় সেই এক বিকেলবেলা কয়টা দোকান এক পাশ দিয়ে খুলে পরিবেশ অস্থিতিশীল করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ আমরা তো একটা সমাধানের দিকে যাচ্ছি। সুতরাং ব্যবসায়ীদের উচিত এটুকু ধৈর্য ধরা। শেষ সময়ে এসে তারা এই হয়তো সবকটা দোকান তো খোলেনি, হয়তো আংশিক কোনো জায়গায় খুলেছে, এই খোলার মধ্য দিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হতে পারে। আমরা তো সেটা চাই না। ব্যবসায়ী নেতাদের বক্তব্য, যারা হামলা করেছেন তারা কেউ ব্যবসায়ী নয়। ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা সবাইকে নিয়ে একসাথে শান্তিপূর্ণভাবে এই এলাকায় সহাবস্থান চাই। উভয়ের মাঝখানে আলোচনার মাধ্যমে যদি এটা খোলা হয়, তাহলে কারো দিকেই এটা একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা শান্তি চাই। এই শান্তির জন্য যা যা করণীয়, সাংবাদিক বন্ধুরা আছেন, পুলিশ প্রশাসন আছেন, ছাত্র বন্ধুরা আছেন, আমরা আছি, সবাই মিলে আমরা শান্তি চাই। এই শান্তির মধ্য দিয়ে আমরা আগামী দিনে পথ চলবো। সাংবাদিক সম্মেলন আমরা শেষ করে আমরা দোকানপাট খুলব। দুপক্ষকেই উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বানও জানান তারা। যদি আমরা প্রমাণ পাই যে কোনো ব্যবসায়ী সাংবাদিকদের উপর হামলা করেছে, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়, সাথে ছিল শিলাবৃষ্টি। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ফল ফসলের। অন্যদিকে বিভিন্ন স্থানে ট্রলার ডুবি ও বজ্রপাতে মৃত্যু হয়েছে 6 জনের। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভোরে ঘন কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। শুরু হয় দমকা হাওয়া সহ মুষলধারে বৃষ্টি, পরে শিলাবৃষ্টিও। থেমে থেমে চলে দুপুর পর্যন্ত। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সকালে 20 জন যাত্রী নিয়ে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় একটি স্পিড বোট। হঠাৎ কালবৈশাখী ঝড়ে উল্টে যায় বোটটি। পরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে কালবৈশাখী ঝড়ে ফটিকছড়িতে গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের নান্দাইলের দক্ষিণ বাসাটি গ্রামে আতশবাজির কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। দুটি বজ্রপাতের পর কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। এতে 2 নারী শ্রমিক নিহত হন। কুমিল্লার মুরাদনগরে ঝড়ের সময় সড়কে সিএনজি চালিত অটোরিকশার উপর গাছ ভেঙে পড়ে, নিহত হন এক বৃদ্ধ। লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ে নারিকেল গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। কালবৈশাখী ঝড়ে নাটোরের সিংড়ায় উঠতি বুড়োদানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ইটালি, ডাহিয়া ও চৌগ্রাম সহ 12টি ইউনিয়নের 50% জমির ধান মাটির সাথে লেপ্টে গেছে। গতকালকে প্রচুর ঝড় বৃষ্টির কারণে ধান পড়ে গেছে। জমির ধান শোয়ার কারণে আমরা শ্রমিক পাচ্ছি না, যদিও পাচ্ছি দ্বিগুণ মূল্য চাচ্ছে। ঝড়ে পড়ে যাওয়ার কারণে কাটার দাম বেশি লাগিচ্ছে। আমাদের বিলে অঞ্চলের কৃষকের এবার ব্যাপক লোকসান হবে। এছাড়া ভোলা ও কিশোরগঞ্জের ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। গৃহহীনদের ঘর দিতে খাস জমি উদ্ধার করছে সরকার। এরই মধ্যে প্রভাবশালীদের দখলে থাকা 5512 একর খাস জমি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 3000 কোটি টাকারও বেশি। এসব জমিতেই তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি। রাজশাহী ও সিরাজগঞ্জের আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রণব চক্রবর্তীর 4 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন তফসির হাসান। সাভারের শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি আশ্রয়ণ প্রকল্পের 64টি বাড়ির মধ্যে 24টির কাজ প্রায় শেষ। তৃতীয় ধাপে তৈরি হবে আরও 40টি বাড়ি।
নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের জন্য যে বাড়ি তৈরি হচ্ছে, এই বাড়িগুলো এমনভাবে তৈরি যেন একে অপরের বিপদে আপদে সার্বক্ষণিক সহায়তা করতে পারে। প্রকল্পের প্রায় 1.5 একর জায়গা এতদিন সাংহাই সিরামিক কারখানার দখলে ছিল। উদ্ধারের পর তৈরি হয়েছে উপহারের বাড়ি। বিভিন্ন জাল দলিলপত্র কাগজ তৈরি করে 2013 সালের আশেপাশে এই সময়টাতে এই সাংহাই সিরামিক্সের অনুকূলে এর মালিক মোসাদ্দেক আলী ফালু সাহেব ওনার নির্দেশনায় এই জায়গাটি তারা জাল দলিলপত্র তৈরি করেছিল। ভূমিহীনদের ভূমি দিতে হবে, সেটা সরকারি খাস জমি আমরা দিব। সেই খাস জমি যে কারো দখলে থাকুক না কেন, সে যত বড় প্রভাবশালী হোক, সে যে দলেরই হোক, যে পর্যায়েরই হোক, আমরা সেখান থেকে সেটি উদ্ধার করে সেটা সরকারি নিয়ম অনুযায়ী বিতরণ করব। সিরাজগঞ্জ সদরের খোকসাবাড়ি ইউনিয়নেও 10 একর খাস জমি উদ্ধার করে নির্মাণ হয়েছে 266টি ঘর। শিশুরা যাতে খেলতে পারে সেজন্য তৈরি করা হয়েছে খেলার মাঠ, নির্মাণ করা হয়েছে এই মসজিদ। আমাদের সিরাজগঞ্জে কিন্তু কোনো জায়গা আমরা ক্রয় করিনি, আমরা সবগুলো জায়গায় কিন্তু এরকম সরকারি জায়গায় আমরা মানুষকে বুঝিয়ে বা উচ্ছেদ করে আমরা কিন্তু এই কাজগুলো করছি। ভূমিদস্যুদের দখল থেকে উদ্ধার করা খাস জমি এবং সরকারের কেনা জমিতেই হচ্ছে গৃহহীনদের পুনর্বাসন। সারা দেশে উদ্ধার হওয়া 5,512 একর জমির বাজার মূল্য 3,000 কোটি টাকারও বেশি। এসব জমিতে নির্মাণ করা হচ্ছে প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা ভবন, বাজার, কবরস্থান, শিশু পার্ক সহ প্রয়োজনীয় স্থাপনা। আর থাকার জন্য তো আমাদের কষ্ট নাই, মনে করেন যে দিন অন্তত না খাই তা তো শুয়ে শান্তি পাই। রাস্তার কাছে কিরানে থাকি, আমাদের মনে করেন সরকার যদি একটু ঘর বাড়ি দেয় তাহলে আমরা ভালো থাকবো। সারা দেশে সরকারি খাস জমিতেই তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের 1,17,329টি ঘর। এজন্য 108 কোটি 91 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের জন্য জমি কেনা হয়েছে 155 একর। দখলকারীরা যতই ক্ষমতাবান হোক, রাষ্ট্রের চেয়ে বড় নয়। তার বড় উদাহরণ খোকসাবাড়ির এই জায়গাটি। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণ হয়েছে এখানে, যেখানে 10 একর জায়গার আর বাজার মূল্য 10 কোটি টাকা। এর মাধ্যমে একটি হুঁশিয়ারি সংকেত দেওয়া হচ্ছে যে কোথাও কোনো ছাড় দিচ্ছে না সরকার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, সিরাজগঞ্জ, খোকসাবাড়ি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জে ভেঙেছে 17 হাওর রক্ষা বাঁধ। অবৈধ ইট ভাটা কেন বন্ধ করা হলো না জানতে চায় হাইকোর্ট। পরিবেশের ডিজি ও 5 ডিসিকে তলব। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, প্রতিনিয়ত ভাঙছে হাওরের বাঁধ। শুধু সুনামগঞ্জেই ভেঙে গেছে 17টি হাওর রক্ষা বাঁধ। ক্ষেতের ফসল তলিয়ে যাবার আশঙ্কায় আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক। প্রতিনিধিদের তথ্যচিত্রে সেই হাহাকারের কথা জানাচ্ছেন রত্না জামান। হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। কৃষির উপর নির্ভরশীল হাওড়াঞ্চলের মানুষের একমাত্র বড় ফসলের মাঠ এখন পানির নিচে। হাওরের 17টি বাঁধ ভেঙে তলিয়েছে ফসল। বাকি বাঁধ ভাঙার শঙ্কায় চোখে ঘুম নেই কৃষকের। বাধ্য হয়ে কাটতে হচ্ছে আধা পাকা ধান। শতকরা 20% ধানও পাকছে না, 80% কাঁচা। নিচে তলিয়ে গেছে ডুবরার পানিতে, ভারতী নদীর পানিতে। আমরা একদম নিঃস্ব অসহায় হয়ে গেছি। আমার অনেক সম্পদ আছে এখানে, হাওরের মধ্যে সব পানি চলে গেছে। আমার ছেলেপেলে লইয়া চলার কোনো ক্ষমতা বর্তমানে নাই। সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। যে এলাকার ক্ষতি হয়েছে সেই এলাকার কৃষক ভাইদের জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি, আমরা তাদের সাহায্যতার ব্যবস্থা করব। কিন্তু ওভারঅল যদি আমাদের পুরো দেশের খাদ্যশস্যের পরিমাণের মজুদের উপরে এর কোনো প্রভাব পড়বে না। পাহাড়ি ঢলে নেত্রকোনার খালিয়াজুড়ির হাওড়াঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। ধনু নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানেও তলিয়ে যাওয়ার শঙ্কায় ক্ষেতের ফসল। যদি ব্লক দিয়ে বাঁধ যদি না দেয়, লক্ষ লক্ষ মন ধান বর্তমানে নষ্ট হবে। হাওড়া যে দিক দিয়ে যাবেন সব দিক দিয়ে ধান কাটা শুরু হয়েছে। ফসল তো মারি ধান নিছে না, কিন্তু কম বেশ আমরা খাই তো বাসন লাগবো, তাই মনে করেন লাভ হয় না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নেত্রকোনা জেলায় 1,84,828 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
এর মধ্যে 24,627 হেক্টর জমির ধান কাটা হয়েছে। 28 ধান কাটা শেষ হয়ে গেছে, 29 জাতের ধান রয়েছে, সেগুলো আগামী 10 দিন সময় পেলে আমরা অবশ্যই এই ধানগুলো কাটতে পারবো। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে হাওরের সব ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রত্না সামান, 21 টেলিভিশন। বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটা বন্ধের আদেশ সম্পূর্ণভাবে বাস্তবায়ন না করায় পরিবেশ অধিদপ্তরের ডিজি ও 5 জেলার ডিসিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 17 মে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে তাদের। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। দূষিত বায়ুর শহর হিসেবে রাজধানী ঢাকার নাম প্রায়ই শীর্ষে উঠে এসেছে। ঢাকার বায়ু দূষণ রোধে হাইকোর্ট একাধিক আদেশও দিয়েছেন। এক পর্যায়ে অবৈধ ইটভাটার তালিকা চাইলে 318টির নাম আসে। সেগুলো বন্ধে হাইকোর্টের নির্দেশ চাওয়া হলে জেলা প্রশাসকরা প্রতিবেদন দিয়ে জানান তারা অনেকগুলোই বন্ধ করেছেন। কিন্তু এক প্রতিবেদনে জানা যায় বেশ কয়েকটি ইটভাটা চালু রয়েছে, যেগুলো জেলা প্রশাসকরা বলেছিলেন বন্ধ করেছেন। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে বুধবার ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের ডিসি ও পরিবেশ অধিদপ্তরের ডিজিকে তলব করেছেন। আদালত লিখেছেন আদেশে যে জেলা প্রশাসকরা যে কমপ্লায়েন্স দিয়েছেন সেটি সন্তোষজনক নয় এবং এটা ইতিমধ্যে আদালত একাধিকবার আদেশ দেওয়ার প্রেক্ষিতেও কোনো নির্দেশনা সম্পূর্ণ পালিত হয় নাই। সেই প্রেক্ষিতে আদালত 5 জেলা প্রশাসক ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এই 6 জনকে আগামী 17 মে সকাল 10:30টায় আদালতে সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। পরিবেশ অধিদপ্তরের আইনজীবী জানান এরই মধ্যে 50টিরও বেশি ইটভাটা বন্ধ করে তালিকা হাইকোর্টকে দেয়া হয়েছে। দপ্তর গত 1 মাসে 56টি ইটভাটা বন্ধ করেছে এবং 1,75,00,000 টাকা জরিমানা আদায় করেছে। ইটভাটা অপসারণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লোকবল নেই এবং এই কারণেই পরিবেশ অধিদপ্তর তাদের কার্যক্রম প্রতিপালনের জন্য সবসময় জেলা প্রশাসনের সহায়তা নিয়ে থাকে। ঢাকা শহর ও আশপাশের এলাকায় বায়ু দূষণ বন্ধে 2020 সালে 9 দফা নির্দেশনা জারি করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 2016 থেকে 2019 সাল পর্যন্ত জামিন সংক্রান্ত 1498টি মামলার রুল নিষ্পত্তি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। এর মধ্য দিয়ে একদিনে মামলা নিষ্পত্তিতে অনন্য রেকর্ড তৈরি করল বেঞ্চটি। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ 1498টি রুল নিষ্পত্তি করে আদেশ দেন। আদালত বলেন 1498টি মামলার মধ্যে যারা জামিনের অপব্যবহার করেননি, রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই, এমন ক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো। সম্প্রতি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মামলা জট নিরসনের উদ্যোগ নেন। উপরে সেই মামলাগুলি ছিল যেগুলো রুল শুনানির জন্য ছিল। যাদের মামলায় এই আসামিদের টাইম টু টাইম এক্সটেনশন করা না হয়ে থাকে সেই সমস্ত মামলাগুলি রিজেক্ট করেছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবায়দার মামলা রুল শুনানি আগামী 29 মে নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন। আজ শুনানির দিন নির্ধারণ করা থাকলেও তারেক রহমানের আইনজীবী তা পেছানোর আবেদন করেন। তবে তারেক জোবায়দার মামলা নিয়ে ফখরুলের বিবৃতি আদালত অবমাননার আখ্যা দিয়ে দুদকের অভিযোগ আমলে নেননি আদালত। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। গণমাধ্যম কর্মী আইনের অসঙ্গতিগুলো দূর করে সাংবাদিক বান্ধব করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কর্মকর্তারা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। পরে ডক্টর হাসান মাহমুদ বলেন, গণমাধ্যম কর্মী আইন এখনও পাশ হয়নি। আইনটি সংসদীয় কমিটি এবং আইন মন্ত্রণালয়ে আছে, সেখানে এই আইনের অসঙ্গতিগুলো পরিমার্জন করে সংসদে পাঠানো হবে। আইনটি নিয়ে বেশি কথা বলে পরিবেশ নষ্ট না করার আহ্বান জানিয়ে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
গণমাধ্যম কর্মী আইন সেটি যেহেতু এখনো আইনে রূপান্তর হয় নাই, সেটি সংসদীয় কমিটিতে গেছে এবং সংসদীয় কমিটি সেটা পরিবর্তন, পরিমার্জন, এমনকি ফেরত পাঠানো সবটাই করতে পারে। আমি নিজেই লক্ষ্য করেছি কিছু অসঙ্গতি আছে। এটি যাতে সবার জন্য, সাংবাদিক জন্য এটি কল্যাণকর আইন হয়, প্রোটেকশন হয় সব সাংবাদিকের জন্য, গণমাধ্যম কর্মী আইনে সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি দেশের মানুষের নয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় আসতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দুপুরে রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন যুবলীগ চেয়ারম্যান। এ সময় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নয়নের রোল মডেল হিসেবে অর্জন করেছে খ্যাতি, কিন্তু বিএনপি উন্নয়ন চোখে দেখে না। আজকে বিএনপি ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। তারা ক্ষমতায় আসলে তো আপনাদের কথা তারা চিন্তা করবে না, আপনাদেরও ভাগ্যের উন্নয়ন হবে না। তারা ক্ষমতায় আসতে চায় তাদের ভাগ্য উন্নয়নের জন্য। আগামী ইলেকশনেও আমার বিশ্বাস আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবেন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। অবৈধ দখল মুক্তির ৮ বছরেও সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে গড়ে ওঠেনি স্মৃতি সংগ্রহশালা। এ নিয়ে আক্ষেপ সংস্কৃতি কর্মীদের। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকার পাবনা শহরের হেমসাগর লেনের বাড়ি ঘুরে এসে প্রতিনিধি রাজির রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। অসামান্য সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় বাঙালির কাছে চিরস্মরণীয় সুচিত্রা সেন। হেমসাগর লেনের এই বাড়িতে কেটেছে তার শৈশব, কৈশোর। বাড়িটির কোনায় কোনায় ছড়িয়ে আছে সেসব স্মৃতি। বহু বছর ধরে বাড়িটি দখলে রেখে কিন্ডারগার্টেন স্কুল চালাচ্ছিল ইমাম গাজ্জালি ট্রাস্ট। সংস্কৃতিকর্মীদের আন্দোলনে নানা আইনি জটিলতা পেরিয়ে ২০১৪ সালে বাড়িটি দখলমুক্ত করে জেলা প্রশাসন। এরপর সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা ও ফিল্ম আর্কাইভ স্থাপনের পদক্ষেপ নেয়। কিন্তু এ পর্যন্ত সাইনবোর্ড পরিবর্তন ও সামান্য কিছু সংস্কার ছাড়া কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। প্রায় সময়ই বাড়িটি তালাবদ্ধ থাকায় ক্ষুব্ধ দর্শনার্থীরা। ওনার এই সংগ্রহশালাটি নিয়মিতভাবে খোলা হয় না, বেশিরভাগ সময় বন্ধ থাকে। কিছু লোক বলছে সাপ্তাহিক ছুটি আজ, আবার অনেকে বলছে সপ্তাহে 3 দিন বন্ধ 3 দিন খোলা। এখানে একটি ফিল্ম আর্কাইভ অথবা সুচিত্রা সেনের নামে একটা ইনস্টিটিউট হবে, এরকম একটা প্রত্যাশা তাদের রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রত্যাশার জায়গাটা আপনার মানুষের পূরণ হয়নি। সুচিত্রা সেনের নামে এখানে একটি কমপ্লেক্স গড়ে উঠুক, যেখান থেকে আমরা চলচ্চিত্র সহ শিল্পের নানান মাধ্যম নিয়ে আমরা কাজ করতে পারি। গেল ৬ এপ্রিল সুচিত্রার জন্মদিনে তাঁর মুরালে শ্রদ্ধা জানিয়ে একই দাবি জানান সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতারা। সুচিত্রা সেনের জন্মদিবস এবং মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। তিনি বাংলা, ভারত সহ এই উপমহাদেশে আমাদের অহংকার। সংগ্রহশালার জন্য একটি নান্দনিক প্রতিরূপ পায়। সরকারের একটি প্রকল্প আছে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে, সেই প্রকল্পটি যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের থেকে একটা প্রজেক্ট আছে এবং আমাদের পর্যটন মন্ত্রণালয়ে আমরা একটা চাহিদা দিয়েছি, এখানে একটা পর্যটন স্পট যাতে গড়ে ওঠা যায়। সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখা সহ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দ্রুত পদক্ষেপ চান পাবনাবাসী। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন, বৌদ্ধ মহাবিহারের ইফতার বিতরণ। শ্রীলঙ্কায় তীব্র জ্বালানি সংকট, বিক্ষোভে পুলিশের গুলি, নিহত 1। দেখছেন রাত 11টার 21 সংবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখছেন রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ভিক্ষুরা। প্রতিদিন বিকেলে ইফতারের আগে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে ইফতার নেন স্বল্প আয়ের মানুষেরা।
এর মাধ্যমে সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হচ্ছে বলছেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি। আহমদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর বাসাবোর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। এখানে বৌদ্ধ ধর্মের মানুষেরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন, কিন্তু রমজান মাস এলেই এখানে কম আয়ের মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করে বৌদ্ধ মহামন্দির কর্তৃপক্ষ। এ প্রথা চালু করেছিলেন 21শে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু সঙ্গনায়ক শুদ্ধনন্দন মহাথেরো। বৌদ্ধ মহাবিহারে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের থেকে ইফতারির প্যাকেট নেন স্বল্প আয়ের মানুষেরা। সারাদিন রোজা রেখে ইফতার পেয়ে খুশি তারা। শৃঙ্খলাভাবে দেয়, সুন্দরভাবে নিয়ে যাই, ইফতারটা নিয়ে করি। গরিবের জন্য সুবিধাই হয়েছে, আমরা সবাই মিলে হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারি। এখানে ধর্মের কোনো ভেদাভেদ না, এখানে বিবেচনা করা হয় মানুষ। স্থানীয়রা বলছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রতি বছর বৌদ্ধ মন্দিরে ইফতার দিচ্ছে। বৌদ্ধদের প্রতিষ্ঠানেও আপনার মুসলমানদেরকে আজকে ইফতার বিতরণ করতেছে। এতে করে বাংলাদেশের যে ধর্মের প্রতি যে একটা সম্প্রীতি, এটার মাধ্যমে এটিগুলো ফুটে উঠতেছে। মানুষ মানুষের জন্য, মানুষের ভালোবাসা ছাড়া তো কোনো একটা সম্প্রীতির পরিবেশ, সুন্দর পরিবেশ সৃষ্টি হয় না। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নজির রাখছেন বৌদ্ধ মহাবিহারের ভিক্ষুরা। বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমরা ভালোভাবে বাংলাদেশে বসবাস করতেছি, নিশ্চিন্তে বসবাস করতেছি, এটা আমাদের ইফতারের মাধ্যমে উদাহরণ। প্রতিদিন যত মানুষই আসে কাউকে খালি হাতে ফেরানো হয় না। আহমদ বাবু, 21শে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্লাস্টিকের তৈরি খেলনা ভবিষ্যতে বিদেশে রপ্তানি হবে, এমন আশা বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BPGME এর। রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে খেলনা সেক্টরের সম্ভাবনা শিরোনামে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে BPGMEA। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ সেলিম MP, FPCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, একই সাথে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 379টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 269টির, কমেছে 78টির, আর অপরিবর্তিত ছিল 32টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX 76 পয়েন্ট বেড়ে উঠে আসে 6606 পয়েন্টে, আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 605 কোটি 97 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ CSE-তেও, লেনদেন হয়েছে 32 কোটি 44 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছে রাত 11টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৈশ্বিক অর্থনীতিতে ছোবল বসাচ্ছে ইউক্রেন যুদ্ধ, বলছে IMF, বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস। লঞ্চের আগাম টিকিট নিয়ে বিভ্রান্তি, অনিশ্চয়তা, কাউন্টারই খোলেনি বেশিরভাগ কোম্পানি। জনগণের ভাগ্যের উন্নয়নই কি আওয়ামী লীগের অপরাধ, প্রশ্ন প্রধানমন্ত্রীর, অপপ্রচার বন্ধের আহ্বান। নিউ মার্কেট এলাকা প্রায় স্বাভাবিক, দোকানপাট খুলেছে, ক্যাম্পাস ছাড়েনি শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে ঝড় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, বজ্রপাত ও নৌডুবিতে 6 মৃত্যু। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।